কোন কথার চিকে কোন চালে আগুন লাগায় কেউ জানে না। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন রক্তকরবীতে। আরেকটু চলে আসি কবি কাশিরাম দাসের কথায় যদি বলি, দিব্য সভা পর্ব কথা, বিচিত্র ভারত গাথা, শুনিলে অধর্ম যায় নাশ। বিস্তারিত কিছু এই নিয়ে আলোচনা করব না, কারণ আজকের এই আলোচনার পর এই দুটো লাইনের কি তাৎপর্য রয়েছে আজকের আলোচনার সঙ্গে বুঝে যাবেন। আজকের যে আলোচনার বিষয়, যে প্রিয়াঙ্কা গান্ধী সদ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন এবং সক্রিয় রাজনীতিতে সরাসরিভাবে এসেছেন, এ বিষয়ে আলোচনা করব। আজকের যে কোট করা রয়েছে যে লাইনটি, সেটি হচ্ছে গিয়ে কংগ্রেসের তোপের তাস প্রিয়াঙ্কা বনাম বিজেপির ট্রাম্প কার্ড মোদি। তর্কযুক্তি গপ্প হয়, সত্যি গপ্প নয় সত্যি কথা, বিচার করবে আমজনতা। আলোচনায় যারা রয়েছেন তাদের সঙ্গে আগে পরিচয় করিয়ে নিচ্ছি। আমার সঙ্গে রয়েছেন কমল দে, স্টেট কমিটির সদস্য বিজেপির, এবং একই সঙ্গে রয়েছে পূজন বিশ্বাস কংগ্রেসের থেকে। প্রথম প্রশ্নটা আমি পূজনদার জন্যই রাখবো। এই যে আজকের যে বিষয় আলোচনাটার, কংগ্রেসের তোপের তাস প্রিয়াঙ্কা, সত্যি কি তোপের তাস? এখন ওই দিন যখন প্রিয়াঙ্কা গান্ধীজিকে নিযুক্তি করা হয়েছে জেনারেল সেক্রেটারি আইসিসি পদে, দেখা গেছে গোটা দেশে একটা উৎসাহের হাওয়া এসছে, নতুন করে একটা উৎসাহ এসছে, এবং ওনাকে নিযুক্তি দেওয়ার সময় অ্যাটাচ করেছে উত্তরপ্রদেশ ইস্টে, এবং এটা একটা ওনাকে প্রথম রাজনীতিতে এনে একটা প্রথমেই একটা কঠিন চ্যালেঞ্জ ওনার সামনে রয়েছে। উত্তরপ্রদেশের ব্যাপারে আমরা জানি, ওইখানে রাজনৈতিক যে আবহাওয়া এখন চলছে, এবং ওটা একটা বড় স্টেট, একদিকে প্রিয়াঙ্কা গান্ধীজি, আরেকদিকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি। তো ওইখানে ওইসব ফেস প্রিয়াঙ্কা গান্ধীজির মতো একটা, যার মধ্যে ইন্দিরা গান্ধীজির একটা প্রতিচ্ছবি রয়েছে, সবাই ওই চোখে দেখছে ওনাকে, ওই রকম কংগ্রেসের যে এটা নিযুক্তি করা হয়েছে, এটার জন্য আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ওই পরিপ্রেক্ষিতে এটা করা হয়েছে, এবং আমরা আশা রাখছি যে ওইখানে ভালো ফলাফল লাভ হবে উত্তরপ্রদেশে। এবং উত্তরপ্রদেশ সিটটা তো খুব ইম্পর্টেন্ট সিট লোকসভার মধ্যে, অনেকগুলো আসন ওইখানে, তার জন্য এটা আমরা আশাবাদী যে এটা ভালো একটা কার্ড এগেইনস্ট বিজেপি। কমলদা, এই বিজেপির ট্রাম্প কার্ড মোদি, এই ট্রাম্প কার্ড কি সত্যি, মানে বলা যায় ট্রাম্প কার্ড মোদি? হ্যাঁ, বলা যায়। কিসের ভিত্তিতে বলা যায়? দেখুন, নরেন্দ্র মোদীজি, আপনারা তো সবাই জানেন, নরেন্দ্র মোদীজি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের। আজকের যে গুজরাট যেই জায়গাতে এসছে, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি উন্নত যদি কোনো রাজ্য হয়ে থাকে, মানে ভারতবর্ষ তো আছেই, পৃথিবীর বুকে অনেক দেশের রাজ্যের থেকে উন্নত, মানে এরকম একটা রাজ্য তৈরি হয়েছে যেখানে অর্থনীতি থেকে আরম্ভ করে সর্বপ্রকার সুবিধা এবং মানুষের জীবনযাত্রা সর্বপ্রকার দিক থেকে অনেক অন্যরকম হয়ে গেছে, এবং মানুষ খুব লাভ হয়েছে মানুষের। আজকে খুব কম পার্সেন্টেজ যারা মুসলিম ধর্মে আছে, তারাও বেশিরভাগই চাকরি বাকরি করে, আবার বেশিরভাগ লোকেই বড় বড় ব্যবসায়ী। কিছুদিন আগে আমাদের এক রাষ্ট্রীয় জেনারেল সেক্রেটারি যখন বলছিল গুজরাট সম্বন্ধে, বলছে মাইনরিটিরা আজকাল গুজরাটে বলছে যে আমরা আর মাইনরিটি নেই, আমাদের অর্থনীতি থেকে আরম্ভ করে সর্বদিক থেকে আমাদের লাভ হয়েছে। জনসংখ্যা কম হতে পারে, কিন্তু অর্থনীতিতে এবং শিক্ষা দীক্ষায় স্বাস্থ্য সর্বদিকে আমাদের লাভ হয়েছে। ঠিক রাষ্ট্রীয় ক্ষেত্র যখন নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীর ঘোষণা হয়েছিল, সেই ঘোষণার পর থেকে 2014 নির্বাচনের পর ভারতবর্ষকে যেভাবে পরিচালনা করেছে, এবং ভারতবর্ষকে উন্নতি করার জন্য যুবক যুবতীদের হাতে কাজ এবং মানুষের পেটের খিদা মিটানো এবং বাসস্থান তৈরি করা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে একদিকে যুবক যুবতীদের উন্নতি হয়েছে, আরেকদিকে মানুষের, গরিব মানুষের যে উপরে ছাউনি ছিল না, সেই ছাউনির ব্যবস্থা করা এবং কাঁচা ঘর থেকে পাকা ঘরে তৈরি করা, এই যে একটা চিন্তাধারা। এবং রাস্তাঘাট, আপনি নর্থ ইস্টের কথা চিন্তা করুন, আজকে আগরতলা থেকে আপনি শিলচর যান, গুয়াহাটি যান, অবাক লাগে রাস্তা দেখলে।
আগরতলার কথা চিন্তা করুন, রাজধানীর ট্রেন, ত্রিপুরা সুন্দরী ট্রেন, তারপরে আগরতলা থেকে আপনার দেওঘর ট্রেন, কেউ ভাবতে পেরেছিল? তারপর আগরতলা থেকে ডাইরেক্ট বেঙ্গালুরে ট্রেন যাবে, কেউ ভাবতে পেরেছিল? গোটা 5 বছরের মধ্যে, এই 4 বছর 4.5 বছরের মধ্যে চিত্রটাই পুরো চেঞ্জ হয়ে গেছে নর্থ ইস্ট থেকে ভারতবর্ষের অন্যান্য স্টেটগুলি। এটার সঙ্গে অন্য দলের আর নেতৃত্ব আমার মনে হয় না করতে পেরেছিল গত 70 বছরে। এছাড়াও অটলজি সরকার থেকে, সেদিন আমি বলেছিলাম, অটলজি সরকার থেকে এই 19 বছরের মধ্যে 2004 থেকে শুরু করে কংগ্রেস 2 বার সরকারে ছিল, 1, 2, এর মাঝখানে আরও কিছু সরকার ছিল, কিন্তু পারেনি তারা সেই উন্নতির রাস্তা তারা দেখাতে পারেনি। কারণ নরেন্দ্র মোদীজি এমন একটা দল থেকে এসছে, এমন একটা জায়গা থেকে এসছে, ত্যাগী মানসিকতা। ওই দিন ব্রিগেডের মঞ্চে বলছিল ত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে। ওই নরেন্দ্র মোদীজির ত্যাগের সঙ্গে তুলনা করে অন্য নেতারা বলছিল যে ত্যাগ করতে হবে। নরেন্দ্র মোদীজি যে ত্যাগ করেছেন, ভারতীয় জনতা পার্টির নেতারা যে ত্যাগ করেছেন, সেই ত্যাগটা অন্য দলের মধ্যে নেই। কারণ আপনি দেখুন, কংগ্রেসের চিত্র যদি দেখি, আমার এখানে ভাই যেহেতু এখানে বসছি, রাজনৈতিক দূরত্ব বজে এই কথা বলতে হবে। কংগ্রেসের চিত্র যদি দেখেন, একটা লম্বা পরিবার, উপর থেকে নিচ পর্যন্ত একটা পরিবারই সবকিছু, পরিবারতন্ত্র। এই পরিবার যদি না থাকতো, কংগ্রেসও একটা ভালো কিছু করতে পারত, কিন্তু একটা পরিবারের দিকেই সবকিছু। রাহুল গান্ধী আর ফেস করতে পারছে না, রাহুল গান্ধীর সেই মোহটা আর মানুষের মধ্যে নেই। তো এবার আমার ভাই যেটা বললো, পূজন যেটা বললো, যে অনেকটা সত্য কথা বলেছে, একটা 100% সত্য কথা, যে প্রিয়াঙ্কা গান্ধীর চেহারাটা ইন্দিরা গান্ধীর সঙ্গে মিলে, ওইটা দিয়ে মানুষকে কিছু একটা করা যায়। একটা ইমোশনাল চেহারা সামনে রেখে এই চেহারাটা দিলে ইমোশনাল। কিন্তু চিন্তা করতে হবে, প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে বর্তমান যুগে ইমোশনাল হয় না মানুষ। ভোটাররা অনেক সচেতন, অনেক বুঝে। যে আগে ছিল ইন্দিরা গান্ধীর চেহারা দেখলে একটা দুর্বলতা আসতো মানুষের, তখনকার সময়ে ভাবতো মাতা, এরকম ভাবতো। তারপরে পরপর কাজের নিরিখে দেখা গেল যে এখন আর ইন্দিরা গান্ধীর চেহারা দিয়ে চলবে না, বা প্রিয়াঙ্কা গান্ধীর চেহারা ইন্দিরা গান্ধীর মতন হলেও যে কিছু হবে সেরকম হবে না। গ্রামে গঞ্জের মানুষ, উত্তরপ্রদেশেই বলুন, ত্রিপুরাই বলুন, সেটা আর এখন খায় না। এখন কাজকে, বিকাশ, মানুষ বিকাশকে বিশ্বাস করে। কত বেশি কাজ করেছে, কত বেশি উন্নতি হয়েছে, রাষ্ট্রের কতটুক লাভ হয়েছে, আমার কতটুক লাভ হয়েছে, সেটা চিন্তা করে। ভারতীয় জনতা পার্টির তো একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাষ্ট্র প্রথম, পার্টি দ্বিতীয়, আমি তৃতীয়। আমিত্ব জিনিসটা নাই, অমিট, এটা বাদ। রাষ্ট্র ঠিক থাকলে পার্টি ঠিক থাকবে, পার্টি যদি ঠিক থাকে আমিও ঠিক থাকবো। সেটা ভারতীয় জনতা পার্টির স্লোগান। পর্যন্ত এই যে পরিবারতন্ত্রের খোঁচা বারবার দেয়া হচ্ছে কংগ্রেসকে, যেদিন থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেসে সরাসরি যোগ দেওয়া হয়েছে, কংগ্রেসের সক্রিয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধী যেদিন থেকে এসেছে, পরিবারতন্ত্রটাকে পেছনই ছাড়ছে না কংগ্রেসের। আরেকটা প্রশ্ন সঙ্গে রাখবো, কাউন্টারও শুনবো সমস্ত কথাগুলো যেটা কমলদা বলেছে, যে 1980 সাল পর্যন্ত উত্তরপ্রদেশের একচ্ছত্র আধিপত্য ছিল কংগ্রেসের। এরপর থেকে কিন্তু আস্তে আস্তে সেটা একটু বিচ্ছিন্ন হতে থাকে। এই জায়গাতে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী কি পারবে উত্তরপ্রদেশের এই পুরো ব্যাপারটাকে আবার পুনরায় সেই জমিটা পুনরুদ্ধার করতে কি পারবে? দেখুন, এখন উনি যেটা বলছেন পরিবারতন্ত্র, প্রথম আমি এটার মধ্যে বলছি, এই পরিবারের চেয়ে বেশি, গান্ধী এবং নেহরু পরিবারের চেয়ে বেশি স্যাক্রিফাইস, দেশের স্বার্থে বলিদান আর কোনো পার্টির, বিজেপি তো প্রশ্নই ওঠে না, ওইটা ছিলই না তখন, এখন নতুন বিজেপি এসছে। তখন স্বাধীনতার সংগ্রামের মধ্যে বিজেপির 1%ও কোনো তাদের অবদান নেই। কিন্তু এই স্যাক্রিফাইসটাকে কমলদা বলছে ত্যাগের সঙ্গে, মানে ওই নরেন্দ্র মোদীর ত্যাগের সঙ্গে। নরেন্দ্র মোদীর ত্যাগে আমি আসছি, কি ত্যাগ উনি করেছেন। ওনার যেমন পরিবারের কথা যদি বলে, তাহলে দেখবো যে ওনার ওয়াইফকে উনি ছেড়ে দিয়েছেন, এগুলো ত্যাগ করেছেন উনি। এছাড়া আজকে বিজেপি পার্টির মধ্যে ভারতীয় জনতা পার্টি, উনি যে গর্ব করে বলছেন, এটার মধ্যে একতন্ত্র চলছে, ইটস লাইক এ ডিক্টেটরশিপ, হিটলারের মতো। নরেন্দ্র মোদী আমি নিজে আছি, আমি আছি, আমি আছি, আর কেউ নেই। সেম অমিত শাহর ব্যাপার, অমিত শাহ পার্টি প্রেসিডেন্ট, উনি একলাই সব,
সব একলাই সব, তো ওদের পরিবারের দরকার নেই তো, কারণ ওদের আর আপনি এরকম কোনো ইনস্ট্যান্স আমাদেরকে দেখাতে পারবেন না যে তাদের নরেন্দ্র মোদীজি বা অমিত শাহজি বা বিজেপির কোনো লিডার কোনো ত্যাগ করেছেন দেশের স্বার্থে, সেটা প্রশ্নই ওঠে না কোনোদিন। আর এটা কংগ্রেসের যেটা গান্ধী পরিবারের ত্যাগ, সেটা প্রথম থেকে বলে আসলে এটা শেষ করা যাবে না যে কত স্যাক্রিফাইস করেছে, করেও এবং দেশের স্বার্থে আবারও রাহুল গান্ধীজি এবং প্রিয়াঙ্কা গান্ধীজি আবার সেই যুদ্ধে নেমেছে। এবং এটা আজকের যুদ্ধটা শুধু এটা বিজেপির সাথে লড়াই না, এটা মানুষের দেশকে যে বিচ্ছিন্ন করা হচ্ছে রিলিজিয়নের নামে, তারপরে কাস্ট রেসিজম এসবের নামে যে ডিভিজিভ প্রপাগান্ডা বিজেপি করছে, সেটার বিরুদ্ধে লড়াই, মানুষের স্বার্থে লড়াই। এখন যদি নিজের পরিবারের যদি এত কেয়ার করে রাখতো যে প্রিয়াঙ্কা গান্ধীকে আমরা সেফ জায়গাতে রাখবো, তাহলে আমরা অন্য সেফ সিটে প্রিয়াঙ্কা গান্ধীকে অ্যাটাচ করতে হলে রাহুল গান্ধীজি, কিন্তু না, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের রাজত্বে যা উত্তরপ্রদেশের বেহাল দশা হয়েছে, এখন দাঙ্গার মতো পরিস্থিতি ওইখানে, 1 নম্বর হাসপাতাল চিকিৎসা ব্যবস্থা তো নেই, রেপের ঘটনা বেড়ে 4 গুণ হয়ে গেছে, 10 গুণ হয়ে গেছে এখন এই লাস্ট কয়েক বছরে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের রাজে। মানুষের চেয়ে বেশি আপনার গরুর জন্য অ্যাম্বুলেন্স রয়েছে, মানুষের জন্য চিকিৎসা, যদি রোগী মারা যায় তাকে পিঠে বহন করে নিয়ে যেতে হচ্ছে। এবং এটা ওড়িশাতে হয়েছে, উত্তরপ্রদেশে তো বিভিন্ন দিন এসব ঘটনা হচ্ছে, মানুষের জন্য কোনো কিছু নেই। আর যেটা আপনি গুজরাট মডেলের কথা বলছেন, গুজরাটের মুখ্যমন্ত্রী উনি ছিলেন, তখন সবসময় নরেন্দ্র মোদীজি যেখানেই যেতেন বা বিজেপির কার্যকর্তারা যেখানেই যেত, সবসময় একটা এক্সাম্পল উদাহরণ দিত যে গুজরাট এজ এ মডেল স্টেট। এখন আর দেয় নাকি? আজকে আপনি অনেকদিন পর আপনার মুখে শুনলাম গুজরাটের কথা। গুজরাটের মডেল স্টেট এখন কেউ বলে না, কারণ পিছিয়ে পড়েছে রাজ্য গুজরাটের। এবার তো অল্প কয়েকটা সিটের জন্য ধরাশায়ী হয়নি এখানে বিজেপি। আর যদি রাহুল গান্ধী যে ব্যর্থ হতো, তাহলে এই তো নির্বাচন গেল 5টা রাজ্যে, 3টা রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এসছে, এবং 5টা রাজ্যের একটা রাজ্যের মধ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারে না, অন্য 2টা মধ্যে রিজিওনাল পার্টি। আর যেটা নর্থ ইস্ট ডেভেলপমেন্টের কথা বলছেন আপনি দাদা, নর্থ ইস্ট পুরো এখন আগুন জ্বলছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এমন একটা আনকনস্টিটিউশনাল বিল যেটা ওরা পাস করে রাজ্যসভা বাকি আছে, এটার মধ্যে কংগ্রেস পার্টি ভোট নিয়েছে যে এটা পুরোপুরি বিরোধিতা করবে। এবং তার জন্য শুধু ত্রিপুরা নয়, নর্থ ইস্টের প্রত্যেকটা রাজ্যে এখন রায়ট আনরেস্ট হয়ে গেছে, আগুন জ্বলছে সবখানে। কোন জিনিসটা ভালো করেছে? আর যেগুলো রাস্তাঘাটের ব্যাপার বলছেন আপনি, রাস্তাঘাটের আসামের কথা বলুন, কি বাজে অবস্থা রাস্তার এখনের পরিস্থিতিতে। আগে যেটা ছিল কানেক্টিভিটি সেম আছে, কানেক্টিভিটি ত্রিপুরাতে রাস্তা এখন ভেঙে চুরমার হচ্ছে, এগুলো কেন উন্নত করা হচ্ছে না? আর খাদ্যের কথা যখন বলছেন, মানুষের পেটে খাদ্য, জাস্ট এই কয়েকদিন আগে আমি নর্থে ধলাই ডিস্ট্রিক্টটা ভিজিট, লংতরায় গিয়ে এসেছি, মনুঘাট পুরো ছামনো ভিজিট করে এসেছি। মানুষের পেটে খাওয়ার নেই, দেখে দুঃখ লেগেছে। এখানে ট্রাইবেল মানুষরা আজকে যে অনেকে তাদের নিন্দা করে ট্রাইবেলদেরকে, যে ওরা কেন রাস্তা অবরোধ করছে, এমন একটা করছে, প্রতিবাদ আন্দোলন করছে, কেন করবে না? কোন সরকার এর আগে 25 বছরের সিপিএম সরকার, এখনের বিজেপি সরকার, তাদের পেটে খাওয়ার নেই। একটা বাচ্চা একটা মহিলা মারা গেছে না খাওয়া পেয়ে। একটা বাচ্চাটার নাম প্রীতি দেববর্মা, আর মহিলাটার নাম সরি আমি এখন খেয়াল করতে পারছি না, মারা গেছে না খাওয়া পেয়ে তারা। সেই অবস্থায় এখন অব্দি আমরা যারা পার্টি গিয়েছিলাম, লোকরা গিয়ে জানতে পেরেছে যে ওইখানে এখনো বিজেপির কোনো বা আইপিএফটির কেউ যায়নি। তো লিডাররা তাদেরকে দেখতে একবার, আর্থিক সাহায্য নাই। এখন ওই পরিবারের অলরেডি একটা পুরুষ, একটা বাচ্চা মেয়ে মারা গেছে, আর অন্যদিকে আরেকটা গ্রামে আরেকটা মহিলা মারা গেছে না খাদ্য পেয়ে। এখন আরেকটা বাচ্চা তাদের অসুস্থ, হয়তো বা ম্যালেরিয়াতে ভুগছে। আমরা যতটুকু পেরেছি আমরা আর্থিক সাহায্য দিয়েছি যাতে প্রাথমিক চিকিৎসাটা করানো হয়। বিজেপির থেকে কেউ যায়নি তো সরকারের পক্ষ থেকে। এইগুলোর ব্যাপারে আপনি আলোচনা করুন। কিসের বিকাশ বলছেন দেশে? আমাকে একটা উদাহরণ এরকম দেখান যে নরেন্দ্র মোদীজি দেশের উন্নতির জন্য এই জিনিসটা করছে। আমি বলবো যে যতগুলো কংগ্রেসের যোজনা ছিল, আপনি বলবেন আপনার টাইমে, যতগুলো কংগ্রেসের জন্য যোজনা ছিল সেগুলোকে শুধু নাম পরিবর্তন করেছে। ইন্দিরা গান্ধী আবাস যোজনা, এটাকে নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা। গিয়ে দেখুন রামনগর, আমার যেটা হোম কনস্টিটিউয়েন্সি, এর মধ্যে ঘর সব যেগুলো ভেঙেছে এগুলো অর্ধেক নির্মাণ করে বসে আছে, পয়সা নেই। কারণ ওনারা দেবেন 1,30,000, একটা ঘর তো আর 1,30,000 মধ্যে ইট বালু সিমেন্ট দিয়ে হয় না। 1,55,000, ঠিক আছে, 1,55,000 দিয়ে হয় না দেখি। আর টাকাও রাজ্য সরকার দিলে 1,65,000 হবে। ঠিক আছে, যেটাই হয় সেটাও তো হয় না। এগুলো হয়তো আপনাদের যেগুলো ব্লকের মধ্যে আছে এগুলো মেরে খাচ্ছে, এমন অভিযোগও আছে সবখানে। পয়সা করি লুটপাট হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলেন। বিকাশ কোনো কিছু হয়নি। যেটা চেনানি নার্সারি টানেল আছে, এটা কংগ্রেসের নরেন্দ্র মোদীজি ফিতা কেটেছে। ধোলাসাডিয়া ব্রিজ কংগ্রেসের করা,
ফিতা কেটেছে। কোচি মেট্রো কংগ্রেসের করা, কিছু হয়নি তো। আর বাকিগুলো তো মেট্রো যেগুলো গুজরাটের মধ্যে বলছেন, গুজরাটের মধ্যে করা হয়নি। ঠিক আছে, যেগুলো যেটা প্রশ্ন ছিল, যেটা প্রশ্ন ছিল ছোট করে জানবো, আগে একটু শুনে নিই এই প্রশ্নটা, যে 1980 সালে যেটা একচ্ছত্র একটা আধিপত্য উত্তরপ্রদেশে ছিল, প্রিয়াঙ্কা গান্ধী কি সেটাকে আবার পুনরুদ্ধার করতে পারবে? অবশ্যই করতে পারবে, অবশ্যই করতে পারবে। কারণ বিজেপি যেটা ডিভিজিভ পলিটিক্স করেছে, বিভাজন করে ধর্মের নামে, খাওয়ার নামে, এটা না ওইটা না, এগুলো করে যেটা করেছে, সেগুলোর জন্য এখন উত্তরপ্রদেশ রাজ্য উত্তপ্ত। ঠিক আছে, বিজেপির যারা থাকবে, ফোর লাইন ফ্রন্ট রানার যারা থাকবে, ওরা তো বলবে আমরা ভালো করেছি, সেটাতে কিছু আসে যায় না। কারণ কেন এখন এত আন্দোলন হচ্ছে ওখানের মধ্যে। তারপরে আমরা এখন আশাবাদী প্রিয়াঙ্কা গান্ধীজি ওইখানে যেহেতু ওনাকে অ্যাটাচ করেছে, এবং রাহুল গান্ধীজি, সোনিয়া গান্ধীজি মাত্র তো 3 মাস রয়েছে, কি করতে পারবে? সক্রিয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধীর আমেঠি বা রায়বেরেলির ছেলে কিন্তু বেরোয়নি। এই 3 মাসে এতখানি পুরো পূর্ব উত্তরপ্রদেশটাকে দেখাশোনা করা, সাংগঠনিকভাবে সবকিছু এনে একসাথে করে সবাইকে একত্রিত করে, কারণ ওইখানের মধ্যে কংগ্রেস পার্টির ভালো একটা মোমেন্টাম পাওয়া যাবে। এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজিকে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েস্টে, সেটা ওয়েস্টে, এবং দুটো মিলে দুটো ফেস এরকম এখানে দেওয়া আছে। প্লাস পাশাপাশি তাদের উপরে তো রয়েছেন সোনিয়া গান্ধীজি এবং রাহুল গান্ধীজি। তো এত পুরো টিম এখানে দিয়ে অবশ্যই ভালো রেজাল্ট হবে। এবং রাহুল গান্ধীজি তো রেজাল্ট দেখিয়েছে, আমি যেটা বলছি, সবগুলো রাজ্যে এগুলোতে নির্বাচন হয়েছে, নিজে দেখিয়েছে, সবাইকে নিয়ে একসাথে সংগঠন করে রেজাল্ট ভালো এনেছে। বিজেপি তো পারেনি। ভালো। কমলদা, এই কংগ্রেসের একটা জিনিস আমি যদি কত কয়েক মাস বা কত কয়েকদিন ধরে যদি দেখি, কংগ্রেস কিন্তু উত্তরপ্রদেশকে নিয়ে একটু বেশি প্রেসার দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশকে নিয়ে কেন? আমি পূজন ভাইকে বলবো, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বর স্বাধীনতা সংগ্রামের ত্যাগ নেই। আমি বলবো আজকাল নেটে সবকিছু পাওয়া যায়, আর তাছাড়াও বই পাওয়া যায় অনেক কিছু। ও তো পড়াশোনা করেই এই বিষয়গুলো নিয়ে নেই। একবার নিজের দলের যেটা পড়ে অন্য দলেরটা একবার দেখার দরকার। ভারতীয় জনতা পার্টির ত্যাগী নেতা নেই, ত্যাগ করেনি এমন ব্যক্তি। কারণ ভারতীয় জনতা পার্টি 80-তে ভারতীয় জনতা পার্টির জন্ম, কিন্তু তার আগে তার পূর্বসূরি জনসংঘ, যেটা পূজন ভাই আজকে শুনছে, আগামী দিনে আবার পড়াশোনা করবে এবং সব কিছু জানবে বা আমাদের কথা শুনতে হবে। বিজেপির আগে জনতা দল ছিল, জানতাম। জনসংঘ শুনো, আচ্ছা যাই হোক, আমি বলছি যে জনসংঘ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যে জনসংঘ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের কিছু লোককে, যারা 5 জন নেতাকে নিয়ে করেছিল, এর মধ্যে অটল বিহারী বাজপেয়ী যে একজন। এবং এটা ইতিহাস বললে অনেক বলতে হবে, বিশাল ব্যাপার চ্যাপ্টার। নানাজি দেশমুখ, কুশাবাউ ঠাকরে, এরকম বহু নেতাকে নিয়ে এই জনসংঘ তৈরি হয়। জওহরলাল নেহরুর যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই প্রধানমন্ত্রীতে ভারী শিল্প মন্ত্রী হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই ভারী শিল্প মন্ত্রিত্ব ত্যাগ করে দেশের স্বার্থে, যখন দেশ বিভাজন, দেশের অবস্থা খুব খারাপ, যখন পশ্চিম বাংলা বাংলাদেশে চলে যাচ্ছে, ত্রিপুরা বাংলাদেশে চলে যাবে, আসাম বাংলাদেশে চলে যাবে, সেই সময় মন্ত্রিত্ব ত্যাগ করে পার্লামেন্ট থেকে উনি বেরিয়ে এসে তারপর কাশ্মীর নিয়ে যখন উনি আন্দোলনে গেলেন, সেখানে কাশ্মীরে গিয়ে প্রাণ দিলেন। এবং কাশ্মীরে প্রাণ দিলেন ফারুক আবদুল্লাহকে প্রধানমন্ত্রী অঘোষিতভাবে ঘোষণা করা হচ্ছে বলে। সেখানে ইনার লাইন পারমিট লাগবে যাওয়ার জন্য, তার জন্য উনি ওখানে গিয়ে প্রাণ দিলেন। এবং সেখানে ছোট্ট একটা ঘরের মধ্যে, এটা ইতিহাস। তাই আমি বলছিলাম, ওই যে গান্ধী পরিবারের ত্যাগ আর ভারতীয় জনতা পার্টির ত্যাগ, দুইটা দুই রঙের ত্যাগ। নাও ত্যাগ, শ্যামাপ্রসাদ মুখার্জি না গেলেও পারতেন কাশ্মীর, ভাইস চ্যান্সেলর ছিলেন অতি অল্প বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের, না গেলেও পারতেন। বাবা অ্যাডভোকেট ছিল, ব্যারিস্টার ছিল আশুতোষ মুখার্জি, স্যার আশুতোষ মুখার্জি, না গেলেও পারতেন, রাষ্ট্রের জন্য কাজ করলে, অভাব ছিল না। কিন্তু সবকিছু ত্যাগ করে উনি কাশ্মীরে গিয়ে প্রাণ দিলেন। আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মতন নেতা, যিনি একাত্ম মানববাদ লিখেছিলেন, ওই ব্যক্তি দেশের জন্য প্রাণ দিলেন। রেল স্টেশনের মধ্যে প্রাণ গেল। কংগ্রেসের সেই সময়ের যে রাজনীতি চক্রান্ত, বিরোধীকে রাখা যাবে না, সেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে মেরে ফেললেন। তো এরকম 2 জন নেতার নাম আমি বললাম, যারা প্রাণ দেয়, বলিদান দেয়। এইটা হচ্ছে এর চেয়ে বড় ত্যাগ তো হতে পারে না কিছু পৃথিবীতে।
গান্ধী পরিবারের এমন একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যে আছে কি এক ঘন্টার জন্য জেলে ছিল। এটি ইতিহাসের বিষয়। যাক, সেই কথাটা আমি বলছি না, আমি মনে করিয়ে দিচ্ছি পূজন ভাইকে যে এটা একটু পড়াশোনার ব্যাপার, ওই জায়গাটা দেখতে হবে বিরোধী দলেরও নেতৃত্ব কি করছে। ভারতীয় জনতা পার্টির সঙ্গে কংগ্রেসের তুলনা হয় না। ত্যাগ বলিদান বললে ভারতীয় জনতা পার্টি দিতে পারে। এই রাজ্যেও আমাদের বলিদান হয়েছে, আপনারা তো জানেন, সব সাংবাদিকরাই জানে। শ্যাম হরি শর্মার 6 আগরতলাতে নির্বাচনের সময় তাকে লাল বাহাদুর চৌমুনিতে খুন করা হয়েছিল কংগ্রেসের সময়। এটাও তো বাস্তব। তো ভারতীয় জনতা পার্টি বলিদানের পার্টি। ভারতীয় জনতা পার্টি নিজে একটা পরিবার, কোন পরিবারকে নিয়ে চলতে হয় না। ভারতীয় জনতা পার্টি নিজে একটা পরিবার, আমরা যারা আছি একটা পরিবারের অংশ। দেখুন, ভাইয়ের কথাটার সঙ্গে আমি একমত হতে পারিনি অনেক জায়গায়, যে ভারতীয় জনতা পার্টি দেশের জন্য কিছু করেনি। প্রধানমন্ত্রী আবাস যোজনা যে বিষয়টা, ইন্দিরা আবাস যোজনা, দেখুন ত্যাগের মানসিকতাটা কোথায়। একটা চেয়ারের নাম করা আর একটা ব্যক্তির নামে কোনো যোজনা করা, দুই রঙের জিনিস। ইন্দিরা গান্ধীর সময়ই ছিল ইন্দিরা আবাস যোজনা, কিন্তু নিজের নামে করা হয়েছিল। এটা প্রধানমন্ত্রী চেয়ারের নামে করলে পারত, কিন্তু নরেন্দ্র মোদীজির নামও করেনি, অটলজির নামও করেনি, ভারতীয় জনতা পার্টির কোনো পার্টির নেতার নামে করেনি এই আবাস যোজনা। এই প্রধানমন্ত্রীর চেয়ারটার নামে, মানে সারা সবার জন্য করেছে। এটা কোনো ব্যক্তির নাম লাগানো হয়নি। এটা একটা বড় ত্যাগ। নরেন্দ্র মোদীজি করতে পারতো যে আমার নামটা সারা জীবন উজ্জ্বল স্বর্ণ অক্ষরে লেখা থাকবে প্রত্যেক ঘরের সঙ্গে। প্রধানমন্ত্রী আবাস যোজনার জায়গায় নরেন্দ্র মোদী আবাস যোজনা লিখলে কোনো অসুবিধা হতো ইন্দিরা গান্ধী আবাস যোজনার মতো? কিন্তু করেনি। ত্যাগ বলে তাকে নিজের নামটাকে রাখেনি প্রধানমন্ত্রী। আমি বলছি, পূজন ভাইকে বলছি, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, অটল বিহারী বাজপেয়ীজি প্রধানমন্ত্রী সড়ক যোজনা যে যোজনাটা করেছিল, সারা ভারতবর্ষের গ্রামকে শহরের সঙ্গে মেলানো, গ্রামের মানুষকে, কৃষককে, শ্রমিককে ওই রাস্তা দিয়ে আসার ব্যবস্থা যে করেছে, এটা প্রধানমন্ত্রী চেয়ারের নামে করেছে। এটা অটলজির নামেও করলে পারতো, বা কোনো নেতার নামে করলে পারতো। সেই ত্যাগটুকু অটলজি করে গেছেন। ত্যাগের রাজনীতি গান্ধী পরিবার থেকে শিখতে হবে না। ব্যারিস্টারি পাশ করে এসে আমার দেশে ঢুকে উনি আমাদের অনেক বড় নেতা, আমি তার চাই না সেই চর্চায় যাওয়ার জন্য। তারপরে বলছি, বাবার হাত ধরে রাজনীতিতে ঢুকে তারপর দেশের রাজনীতিতে তারপর প্রধানমন্ত্রী স্বপ্ন দেখা, সেটা ভারতীয় জনতা পার্টির নেতারা করেনি, জনসংঘ করেনি। জনসংঘ সেই সময় থেকেই ছিল, স্বাধীনতার সময় থেকেই ছিল, কিন্তু সবাই একসঙ্গে এসে দেশকে স্বাধীন করেছে। ওই যে আমরা বললাম, এখনো সেই স্লোগান আছে, রাষ্ট্র প্রথম, পার্টি দ্বিতীয়, আমি তৃতীয়। মোদির যেই কথাটা বলছিলেন যে ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর চেহারার অনেকটাই মিল রয়েছে, সেখানে ভাষণ বলুন, তার চলাফেরা, সমস্ত কিছুর সঙ্গে মিল রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের মনের মধ্যে কিন্তু ইন্দিরা গান্ধীকে নিয়ে যথেষ্ট সম্মান রয়েছে, বা যথেষ্ট একটা বিরাট একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে। সেই জায়গায় কি মানুষের ভোট ব্যাংকে কি সেটা কোনো রকম প্রভাব পড়বে? ভোট ব্যাংকে তার প্রভাব পড়বে না, ভোট ব্যাংকে প্রভাব পড়বে না। কালকে কিন্তু একটা সেন্সাসে দেখা গেছে নরেন্দ্র মোদীর মানে মানুষের যে একটা থাকে, সেটা কিন্তু ক্রমশ গ্রাফটা নিচের দিকে নামছে। সেটা 14তে যেরকম ছিল, ঠিক 15-16তে যখন 65 থেকে 67% ছিল, এখন এটা 46-43 নেমে গেছে। ওনারা তো বলতে পারছেন প্রাইম মিনিস্টারাল ক্যান্ডিডেটকে, আর উনি যেটা বলছেন যে আবাস যোজনার কথা, আমি আপনাকে বলছি গ্রাফটা নিচে নামেনি, গ্রাফটা বরং বাড়ছে। মানুষ দেখছে বিরোধী দলের নেতৃত্বের চেহারা। দেখুন, প্রথম কিছুদিন আগে বলছিল রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে, কংগ্রেস থেকে, ঠিক আছে, এখন দেখছে যে রাহুল গান্ধীকে দিয়ে দেশে আসা সম্ভব না। যদি একটু মানুষের চিন্তাধারা
এই তো আমার বক্তব্য মানে জনগণের বক্তব্য তো আপনার শুনে আমরা বক্তব্য বলি, কিভাবে জনগণের বক্তব্য? আমি কি বলতে পারি যে আমার যেটা বক্তব্য এটা জনগণের কথাই তো আমরা শুনি, মানুষের বক্তব্য যেটা আপনার হওয়া উচিত। মানুষের কথা শুনেই তো আমরা রাজনীতি করি, কিভাবে মানুষের কথা তো শুনি। মানুষের এই যে আপনি যে গেলেন সেখানে গিয়ে বলছেন যে মানে বিনা খাওয়ায় মানুষ মারা গেছে, সেই মানুষের কথা শুনে, কিন্তু যে মারা গেছে তার কথা তো আপনি শুনেননি। সেই মানুষের বলছেন কি বলছেন এটা তো আবার কথা শুনুন, যে মারা গেছে ও কি আমি বলবো? বলবো তার পরিবারই তাই বলবে তো, না? আমরা মানুষের কথাই শুনি। এখানে কি হয়েছে, একটা ঘটনা ঘটেছে, কিন্তু আমি চোখেও দেখিনি, অন্যরা দেখেছে, তারাই আমাকে বলে, সেটাই আমরা নিয়ে মাঠে ময়দানে আন্দোলন করি, এটাই তো হয়। আমি সেটা বলছি না, আমি বলছি প্রিয়াঙ্কা গান্ধীকে, না আমাদের কাছে একটা গ্রাফ, আমি এই শ্রীমতী প্রশ্নটা- প্রিয়াঙ্কা হ্যাঁ। গান্ধীকে উনি সাধারণ সম্পাদিকা হওয়ার পর থেকে মানুষের ভিতরে ইন্দিরা গান্ধীর চেহারা দিয়ে একটা মানুষকে ইমোশনাল ভাবে একটা ব্ল্যাকমেল করার চেষ্টা চলছে। যারা কংগ্রেসকে ভালোবাসে, ও প্রিয়াঙ্কা গান্ধী দেখেছো ইন্দিরা গান্ধীর মতো, কিন্তু ভোটের বাক্সে সেটা হবে না, সেটা হয় কি না হয় আপনি হবে না। কিভাবে বলবেন? মানুষ তো ভোট এখন মানুষ আসেনি। আজকাল যেই পরিস্থিতি আগে ছিল, আজকে পেপার ছাপলে 3 দিন পরে মনোগ্রামে আছে, 3 দিন পর খবরের কাগজ যেত, আর এখন সঙ্গে সঙ্গে দেখা যায়। এখন ডিজিটালের কারণে, নেটওয়ার্কের মাধ্যমে, নেটের মাধ্যমে ওই সেন্সাসের দেখা যে যায়। গ্রাফটা কমছে, সেটার জন্য কি বলবেন? মানুষ দেখছে যে নরেন্দ্র মোদীজি, বিজেপি সরকার কি কাজ করছে। কমলদা প্রশ্নটা হচ্ছে যে ওই 66% আরেকটা কথা ছিল বলেছিল, 15 তে। গরুর জন্য অ্যাম্বুলেন্স আছে, মানুষের জন্য নেই। আমি তার জবাব দিচ্ছি, গরু একটা প্রাণী, তাকেও এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে, সেও বাঁচতে চায়। একাত্ম মানববাদের এটাই অংশ, সকল প্রাণী জগৎকে ভালোবাসা দেওয়া, সকল প্রাণী জগৎকে হৃদয়ে রাখা, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তার জন্য গরুর জন্য অ্যাম্বুলেন্স হয়েছে, এটা তো খুশির হওয়ার কথা। গরুকে অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মানুষের জন্য তো নেই। মানুষের জন্য আছে, মানুষ তো পায়ে হেঁটে যেতে পারবে, কিন্তু অনেক সময় কাঁধে করে নিয়ে যাওয়া, গরুকে নিয়ে যাওয়া বিরাট কঠিন। তো আমার মনে হয় পূজন ভাই ওইসব কথা থেকে সরে আসার দরকার, যে গরুর জন্য অ্যাম্বুলেন্স হয়েছে, খুশির বিষয়। আমি তো খুশি, আমি আনন্দিত, গরুর জন্য হচ্ছে। কি হয়েছে, গরু তো আমাদেরই একটা অংশ। গরু না থাকলে কৃষিকাজ হয় না, আগের দিনে কৃষিকাজ হতো না, গরুর গোবর না দিলে সার হতো না, জৈব সার নেই। গরু আমাদের কত কাজের, গরু আমাদের জীবনের একটা আমরা অংশ। যে কথার মধ্যে যার ছিলাম, মা যে না বেড়ে থাকে, যাচ্ছে, আমাকে বলতে দিন, আমি বলছি তাহলে যার মা না থাকে, গরুর দুধ খেয়ে, না শুনবো। আমি বলছি হ্যাঁ, গরু, বলেই আরে যাচ্ছেন, আমাকে বলার প্রাসঙ্গিকটা সুযোগই না দেওয়া হলে আমরা কেন, ডাক্তার গরু মতো ওই যে বিজেপিকে যেভাবে ছোট্ট কথার মাধ্যমে না, শুনবো, করতে পূজন চায়, দত্ত শুনবো। এই যে গরুর দুধ খেয়ে অনেক সেই, বাচ্চারা আমার বেঁচে প্রশ্নটা থাকে। ক্লিয়ার ছিল। আমি গরুটাকে কাছে ছোট করে প্রশ্নটা দেখার নিয়ে মতন আসবো। কিছু নেই। একেবারে এই প্রশ্নটার উত্তর আমি কিন্তু পাইনি, যে 2014-র পর 2015-16-তে নরেন্দ্র মোদীর মানে জনতার প্রতি যে জনতার যে একটা আশা, সেটা সেই যে একটা গ্রাফ, মানে চাহিদা প্রধানমন্ত্রী হিসেবে, আবার মোদীকে প্রত্যাবর্তনে চাহিদা যেটা ছিল সেটা 65, 66, 67 ক্রমাগত বাড়ছিল। কিন্তু হঠাৎ 15, 16, 17, 18, 17, 18 এই 19-এর পর্যন্ত কিন্তু গ্রাফটা ক্রমাগত নিচের দিকে নামছে। এবং রাহুল গান্ধী সেটা এখন 46, 26, 23-তে গেছে, তারপর মমতা ব্যানার্জি রয়েছে প্রধানমন্ত্রী হিসেবে দৌড়ে। এই যে একটা গ্রাফ কমা এবং ওইদিকে বাড়া, সেটা নিয়ে বলবে। সেটা দেখুন, এটাই হওয়া স্বাভাবিক। কারণ কি 2014 নির্বাচনে যখন বিজেপি সেন্টারে গভর্নমেন্ট ফর্ম করেছে, তাদের যেগুলো প্রতিশ্রুতি ছিল, একটা প্রতিশ্রুতি তো পালন করা তো দূরের কথা, এগুলো ধারে কাছে ওরা নেই। এখন কেন উনি গরু নিয়ে এত খুশি? গরুর কথা বললে দেখবেন ওরা ফ্রন্টে আসছে একদম, মানে 1 নম্বর গরু। কারণ তাদের তো সংগঠনটাই এটার উপর নির্ভর করা। আজকে উনি বলছেন যে আমি খুশি যে কমলদা বলছে পায়ে হেঁটে মানুষ স্কুলে যেতে পারবে, কিন্তু গরু যেতে পারবে না। পায়ে হেঁটে মানুষ কিভাবে যাবে? সেটাই প্রশ্ন আমারও। আমি বুঝতে পারলাম। তাহলে আমি ওনার কাছে অনুরোধ করবো যে গরুকে যে যারা বেশি অসুস্থ তাদেরকে কাঁধে করে নিয়ে যায়, অ্যাম্বুলেন্স নেই, সেরকম প্রায়োরিটি যাতে মানুষের জন্য দেওয়া হয়, সেটাই চাই আমরা। কোনো গরুকে আপনার বলছি না যে কম প্রায়োরিটি দিন, গরুকে আপনাদের যখন প্রধান গরু, ওটাকে যেরকম প্রায়োরিটি দিচ্ছেন সেরকম প্রায়োরিটি মানুষকেও দিন, মানুষের স্বার্থেও করুন। এবং নরেন্দ্র মোদীর যে 2 কোটি করে চাকরি 1 বছরে, সেটার ধারে কাছেও নেই। তারপরে 15 লক্ষ করে টাকা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে, সেটাও এলো না। এবং প্যানামা পেপারসের মধ্যে যাদের নাম রয়েছে, তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে জিএসটির জন্য, তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে, তাদের নাম রয়েছে, তাদেরকে কেন এখনো তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি?
সেটা আমাদের প্রশ্ন। তারপরে যেগুলো নরেন্দ্র মোদীর যে স্কিম ছিল, যেগুলো উদ্বোধন করা হয়েছিল রাজ্য স্তরে, যেগুলো কেন্দ্রীয় স্কিম, সেগুলো কি সবগুলো হয়েছে? এখন অবধি কোনোটাই হয়নি। এবং ত্রিপুরা রাজ্য যেগুলো আপনারা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, ঘরে ঘরে চাকরি দেব, 7 পে স্কেল দেব, সেটা এখন বিজেপির যেটা আমাদের কাছে একটা কমিশন দিয়ে দিয়েছে তো। কে বলছে? আপনি তাহলে জানেন না? আপনি আরে বিজেপি দলের 7 বাইরে পে কমিশন যা বলেছে নেতারা একটু ওরাই কম বলছে বেশি এটা হতে 7 পারে। পজিশন, 7 পে কমিশন নয়, এটা একটা পে রিভিউ টাইপ ওরা করেছে। করেছে তো বিগত দিনে সিপিএম সরকার বা কংগ্রেসের সরকার বলতে পারবে। কংগ্রেসের সরকারই শুধু একমাত্র এখানে মধ্যে 7 পে কমিশনের ঊর্ধ্বে উঠে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী যা বলেছে তা করেনি এরকম একটা দেখান। কোনটাই করেনি। কোনটা করেছে? আপনি একটা বিষয় বলুন যেটা করেছে। যেগুলো আমরা বলেছি উজ্জ্বলা যোজনা করব, উজ্জ্বলা যোজনা আমরা বলেছি, লেখা ছিল আমরা যে বলেছি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব, আমরা বলেছি টাকা দেওয়া হবে 2 কোটি লোককে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমরা করছি। এখন নেমেছে কোথাও কমেনি। নোটবন্দি উনি করেছেন, নোটবন্দির ফলে যে 133 জন মানুষ, যে ইনোসেন্ট মানুষ যে মারা গেছে ভারতবর্ষে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে, কিংবা হার্ট অ্যাটাক করে মেয়ের বিয়ে দিতে পারেন, এটা করে, এটার জন্য দায়ভার নরেন্দ্র মোদীজি নেওয়া উচিত ছিল। উনি বলেছিলেন 50 দিনের মধ্যে যদি আমি কামাধন নিয়ে কংগ্রেস এবং বিরোধী দলের জন্য রাস্তার মাঝখানে নিয়ে একটা জিনিস কিন্তু পুরোপুরি ক্লিয়ার। আমরা বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন সাধু সন্ত থেকে এই মতামতটা কিন্তু বেরিয়ে এসছে পুরোপুরি ভাবে, যদি রাম মন্দির আগামী 3 থেকে 4 মাসের মধ্যে না করা হয়, মোদী সরকার তারা মোদীর বিরুদ্ধে ভোট দেবে। এবং অন্দরকন্দল কিন্তু একটা চলছে এখন, বিজেপির অন্দরকন্দলও কিন্তু মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে অনেকেই চাইছেন না। এরকম একটা বিষয় যেটা আপনি বলছেন, এটা আমার কাছে এরকম খবর নেই, বা আমরা পার্টিতে এই ধরনের চর্চা নেই। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এটা যদি কংগ্রেস থেকে কি প্রিয়াঙ্কা গান্ধীকে, কংগ্রেস থেকে কি প্রিয়াঙ্কা গান্ধী, যে রাষ্ট্রীয় অধিবেশন গুলো কোথাও তো এই ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি, কেউ বলেওনি। কংগ্রেস থেকে তো কোনো বিকাশ পুরুষ, তিনি ভারতবর্ষের জন্য যা করেছেন, এই ধরনের কাজ বিগত দিনে অটলজি যা করেছেন আর কেউ করতে পারেনি, আর পারবেও না। আচ্ছা, প্রিয়াঙ্কা গান্ধীকে কি প্রধানমন্ত্রীর জন্য সামনে দাঁড় করানো যেতে পারে বা যাবে? কংগ্রেস কি করবে সেটা? এটা তো কংগ্রেসের যেটা সিডব্লিউসি কমিটি রয়েছে, কংগ্রেসের ওয়ার্কিং কমিটি রয়েছে, সেখানে সিদ্ধান্ত হবে। আর এখন অবধি তো উনি যেটা বলছিলেন, রাহুল গান্ধী যদি একজন কর্মকর্তা হিসেবে তোমার কি মনে হয় সেখানে কি দাঁড় করানো উচিত? সেটা দেখুন, আমরা পার্টি গাইডলাইন্সের ব্যাপার বাইরে আমরা কিছু বলতে পারি না। কর্মকর্তা হিসেবে চাইছো কিনা, রাহুল গান্ধীজি হোক, মনমোহন সিং জি হোক, প্রিয়াঙ্কা গান্ধীজি হোক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। পার্টির যে ডিসিশন উইল গো বাই দ্যাট। না, কর্মকর্তা হিসেবে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছো? রাহুল গান্ধীকে না প্রিয়াঙ্কা গান্ধীকে? রাহুল গান্ধীজি হোক, প্রিয়াঙ্কা গান্ধীজি হোক, আমরা যেই হবে আমরা সেটাই মেনে নেবো। আমাদের মধ্যে কোনো বাছাই করার কিছু, মানে যাকেই সামনে রাখা হবে তাকে মেনে নেওয়া হবে। মানুষ ভোট দেবে, কারণ ইস্যু রয়েছে মানুষের সামনে, কেন ভোট দেবে না? এবার আরেকটা প্রশ্নে আসছি। এবার প্রথম কথা হচ্ছে, এখন জাতীয় রাজনীতি কিন্তু মহাজোট নিয়ে একটা বিরাট আলোচনা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশে কিন্তু কংগ্রেস সেই মহাজোটে কিছুই করছে না এখনো, কারণ অখিলেশ এবং মায়াবতী তারা সম্পূর্ণ কিন্তু 38 ফর্মুলাতে ভাগ করে নিয়েছে পুরো উত্তরপ্রদেশের সিটকে, কিন্তু কংগ্রেস 80টা আসনেই দিয়েছে। সেই জায়গায় যে একটা মতানৈক্য, বা আমি যদি বলি মহাজোট থেকে একটু সরে আসা, সেই জায়গায় উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কা গান্ধীকে পূর্বের দায়িত্ব, জ্যোতিরাদিন সিন্ধিয়াকে ওনাকে পশ্চিমের দায়িত্ব, এই যে একটা একটা বিরাট মহাজোট থেকে সরে আসা, এটা কি কোথাও প্রভাব ফেলবে 19 লোকসভায়? সেটা কোনো প্রভাব ফেলবে না। দেখুন, এখন যেটা আমাদের মধ্যপ্রদেশ, রাজস্থানের ইলেকশন গেছে, সেখানেও যে মায়াবতী জি যা প্রার্থীরা ছিলেন, সেটা কংগ্রেসকে সমর্থন করেছে। ঠিক আছে, একজন প্রার্থী, দুজন প্রার্থী যেটা ছিল। উত্তরপ্রদেশের ক্ষেত্রে এটা উত্তরপ্রদেশের ব্যাপারটা ওইখানে রিজিওনাল পলিটিক্স আলাদা থাকতে পারে। তো সেই স্বার্থে যদি অখিলেশ জি এবং মায়াবতী জি একসাথে হয়েছেন, তো কংগ্রেসের যেটা এখন রয়েছে পদক্ষেপ, সেটা হিসাবে কাজ করা হবে। তার জন্য ভালো ভালো লিডার ওখানে নিযুক্তি করা হয়েছে, সেই হিসেবে কাজ করা হবে। ওখানে যদি জোট হয়, জোট হিসাবে লড়াই করা হবে। একক হলে একক করতে কংগ্রেস প্রস্তুত, সেটার জন্য পিছিয়ে নেই কংগ্রেস। এবার সেটার জন্য 2019-এ মহাজোটের মধ্যে এটার মধ্যে কোনো ডিফারেন্স। এবার জোট থেকে যদি মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর জন্য
সেখানে বলা হয় জোট থেকে মহাজোট থেকে, বা অখিলেশকে যদি প্রধানমন্ত্রীর জন্য বলা হয়, মায়াবতী। যদিও রাহুল গান্ধীর পর মানে রাহুল গান্ধীর পর দৌড়ে এখন মমতা ব্যানার্জি 21% রয়েছে, 21% রয়েছে, সেই জায়গায় যদি মমতা ব্যানার্জিকে বলা হয় তখন কি কংগ্রেস সাপোর্ট করবে? সেটা তো কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে এবং মহাজোটের যারা নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে বসে ডিসিশন হবে। ওইখান থেকে মহাজোট যেহেতু হয়েছে তখন ওইখান থেকেই তো প্রার্থী ডিক্লেয়ার হবে, সেটা সব দলের সবাই মেনে নিয়ে করা হবে, সেটা নিয়ে কোনো। কিন্তু মানুষ কি ভাববে এখনো নির্বাচন সামনে, কাকে দেখে ভোট দেবে রাহুল সেটা গান্ধী তো প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট এখন অবধি, ঠিক আছে, এখন যা মানুষের মধ্যে যেটা রয়েছিল এতদিন, ঠিক আছে, কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে, এবং উনি ভালো ফলাফল দেখেছেন, সাকসেসফুল লিডার। এখন প্রিয়াঙ্কা গান্ধী না, এখন কিন্তু এই ব্যাপারটা নেই যে কংগ্রেস প্রেসিডেন্ট বলে উনি প্রধানমন্ত্রী হবে, এখন এই জিনিসটা নেই, কারণ তার কারণ এখন মহাজোটে চলছে, তার জন্য এই জিনিসটা মনে হয় না এখন থাকবে। এখন অনেক প্রধানমন্ত্রী আপনাদের মতো একতন্ত্র তো নাই, এখন অনেক প্রধানমন্ত্রী যে এক্সিস্টিং আছে। মমতা ব্যানার্জি ব্রিগেড সমাবেশে বলতে পারে আমার ভাতিজাকে প্রধানমন্ত্রী করো। মমতা ব্যানার্জি ব্রিগেড সমাবেশে বলছে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, মানে আমরা সবাই রাজা। এখন সেই এতগুলো রাজার মধ্যে কি একজন রাজা স্থির করা মানে সম্ভব হবে? সেটা তো আরো দেরি আছে, এখনো ডিক্লেয়ার হয়নি। লোকসভা যখন ইলেকশন ডিক্লেয়ার হবে তখন এটা নিশ্চয়ই ডিসকাশন হয়ে এটা এর মধ্যে আরেকদিকে আমি পার্টি কমলদার কাছেও আসবো। এই রাম মন্দির ইস্যু নিয়ে কি বিজেপি ধাক্কা খাবে না মনে হচ্ছে? না, ধাক্কা খাবে না। রাম মন্দির ইস্যু নিয়ে কোর্টে যেভাবে আছে, কোর্ট যা রায় দিবে সেটাই। কিন্তু সাধু সন্তরা বলছে যদি 3 মাসের মধ্যে না হয় আমরা পুরোপুরি, সেরকম কোনো প্রভাব পড়বে না, এবং সাধু সন্তরা বুঝতে পারবে এবং বুঝে। কিছু তো হয়, আরএসএস থেকেও তো একটা চাপ রয়েছে বিজেপির থাকবে, কিন্তু সেই প্রভাব পড়বে না। সবাই সহযোগিতা করবে, সবাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। এটা সবারই ধারণা যে ভারতীয় জনতা পার্টি একমাত্র রাম মন্দির করতে পারবে, এবং সেই ক্ষমতা ভারতীয় জনতা পার্টির কাছে আছে। রাম মন্দির তো আমাদের পুরানো এজেন্ডা, ঠিক আছে, এটার থেকে আমরা এক পাও পিছাইনি বা এইসব বিষয়ে। কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় হচ্ছে বিকাশ, উন্নতি ছাড়া আমাদের কাছে কোনো স্বপ্ন নেই। আমাদের কাছে একটাই স্বপ্ন, ভারতবর্ষের মানুষকে আগামী দিনে কিভাবে শক্তিশালী রাষ্ট্র গড়া যায় এবং এই দেশের মানুষকে নিয়ে শক্তিশালী রাষ্ট্র হিসাবে অন্য দেশের সঙ্গে তুলনা করা যায়, এটাই আমাদের কাছে স্বপ্ন। ভারতীয় জনতা পার্টি বিকাশ ছাড়া আর কিছু বুঝে না। একেবারে। পূজনদা, কংগ্রেস কি এই 19-এর লোকসভা নির্বাচনের স্বার্থে এই রাম মন্দির নিয়ে কোনো মুখ খুলবে বা রাম মন্দির করবে, বা 19-এ লোকসভায় ক্ষমতায় যদি কংগ্রেস চলে আসে তাহলে রাম মন্দির করে দেবে, এই বিষয়ে কি? কংগ্রেস কোনোদিনও এরকম প্রতিশ্রুতি দেয়নি। ওনারা যা বলেন যে রাম মন্দির করব, এটা ওদের না, কংগ্রেস কিন্তু রাম মন্দির নিয়ে খেলেছে, পলিটিক্যাল এজেন্ডা তাদের। আজকে ওরা যদি রাজীব গান্ধীর সময় কিন্তু রাম মন্দিরের তালা খুলে দেওয়া হয়েছিল লোকসভা নির্বাচনের আগে। রাম মন্দির যদি ওরা ভালো করে জানে, ভারতীয় জনতা পার্টি ভালো করে জানে, যদি রাম মন্দিরটা করে দেওয়া হয় তাহলে ওদের পলিটিক্স যে কার্ডটা ওইটা শেষ। এরপরের দিনে ওদের এগিয়ে যাওয়ার জন্য আর কোনো রাস্তা নেই। তাদের তো রিলিজিয়াস পলিটিক্স করে অভ্যাস, এবং ওইখানেও দেখছেন যেখানে কেরালাতে শবরীমালা আশ্রম নিয়ে কি হচ্ছে, সবগুলো তাদের দেখবেন রিলিজিয়ন বেসড পলিটিক্স। উনি উন্নতির কথা বলছেন, ওদের এজেন্ডা বিকাশ কোথায়? বিকাশ আজ অব্দি এই 4.5 বছর শেষ হয়ে প্রায় 5 বছর শেষ হচ্ছে, এখন অব্দি যে আপলিফটমেন্ট অফ দ্য সোসাইটি কিছু হয়নি। 95% ইলেকট্রিফিকেশন কংগ্রেস পার্টি করে দিয়েছে, যেটা বেঁচে রয়েছে এগুলো অব্দি এখন অব্দি এই রাজ্যের বিকাশ নিয়ে আমি বলছি। আমি মাঝখানে পূজন ভাইয়ের মাঝখানে একটু কথা বলে বলছি। আমি আগরতলা শহর থেকে আজকে একটু করবুকে গিয়েছিলাম। আমি আচ্ছা, যাওয়ার সময় মানে বিগত কমিউনিস্ট পার্টির সরকার থাকার সময় কি গতিতে রাস্তার কাজ হয়েছিল আর আজকে কি গতিতে কাজ হচ্ছে, ঠিক 15 দিন আগেও আমি গিয়েছিলাম সাউথ ত্রিপুরাতে। অবাক হয়ে গেছি যে মাতারবাড়ি পর্যন্ত রাস্তা প্রায় কমপ্লিট, এত তাড়াতাড়ি। ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পর এত গতি, এত তাড়াতাড়ি কাজ হচ্ছে, আমি অবাক। আগরতলাতে অহংকার করি না, অহংকার করি না, আমি কোথা থেকে আসছি, আমি বলছি কোথা থেকে আসছি, এত তাড়াতাড়ি অহংকার। আমি অহংকার করি না, আমার মুখ্যমন্ত্রীকে নিয়ে আমি অহংকার করি না। এই অভিযোগটাকে কি আমি বলছি মুখ্যমন্ত্রীকে নিয়ে আমি অহংকার করি না, মানে
এত তাড়াতাড়ি কাজ করাতে পারে, এত মানে রাজ্যের বলছেন, জন্য উনি যে ইউপিএ সরকার যখন ছিল শ্রেষ্ঠ তখন এটার জন্য ত্রিপুরা করার sanction যে করা হয়েছিল। শ্রেষ্ঠ ত্রিপুরার যে আর করা, এখানে কি আমার রেল সঙ্গে লাইনের কথা একদম- যে উনি বললেন 5 বছর, আমি বলছি, আপনি কি কথাটা 1 তো- বছর এখানে রেল লাইন করে দিয়েছে নাকি 4 বছর এখানে 14 মাসে রেল লাইন এসছে, 14 মাসে ভাই, 18 মাসের কথা ছিল, 18 মাসের কথা ছিল, মেগা ব্লক করে ঠিক আছে। 14 মাসে আনা যাই হোক, হয়েছে। এই রেল এই তর্ক আগরতলা এই শহরে না বিতর্ক শুধু, কিন্তু চলবে। সাবরুমের রেল আগামী মাসে 19 চলে লোকসভা যাবে। নির্বাচন, আরে তাকে নিয়ে এই তর্ক কংগ্রেসের এই কোনো বিতর্ক কিছু চলবে। করে আমি তার জন্যই বলেছিলাম আগে রবি ঠাকুরের যে দুটো কোটেশন আমি আপনাদের সামনে উচ্চারণ করেছিলাম, সেগুলো হয়তো বা আপনারা এতক্ষণে তার মূল্যায়ন করতে পেরেছেন। একটু আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। তথ্যযুক্তি গল্প, বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন মুদ্রা নিয়ে, বিভিন্ন যে জ্বলন্ত মুদ্রাগুলো রয়েছে আজকে সারা দেশীয় রাজনীতি এবং রাজ্য রাজনীতিতে যা রয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা প্রত্যেক দিন হাজির হয়ে যাই 9টা 10-এ। সঙ্গে থাকবেন। আবারও অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।